ইরানকে ভালোবাসলে ইরানেই যাও। পাকিস্তানের সবচেয়ে ক্ষমতাধর জেনারেলের মুখ থেকে আসা শুধু এই একটা কথাই দেশের ভেতরে এবং বাইরে রীতিমতো একটা ঝড় তুলে দিয়েছে। চলুন আজ আমরা এই এক লাইনের মন্তব্যের আড়ালে ঠিক কি বিশাল এক রাজনৈতিক সমীকরণ লুকিয়ে আছে সেটাই বোঝার চেষ্টা করব। এই যে কথাটা শুনলেন, এই ভয়ঙ্কর হুঁশিয়ারিটা, এটা কিন্তু পাকিস্তানের সেনাপ্রধান কোনো বিদেশি শত্রুকে দেননি, দিয়েছেন নিজের দেশেরই একদল ধর্মীয় নেতাকে। তো প্রশ্নটা হলো কেন? এই কেনর উত্তরটা আমাদের খুঁজে বের করতে হবে। চলুন প্রথমে একটু দেখে নিই ঠিক কী এমন ঘটেছিল যা পরিস্থিতিকে এতটা বিস্ফোরক করে তুলেছিল। আসলে জেনারেলের এই মন্তব্যের পেছনের আসল কারণটা লুকিয়ে আছে এর ঠিক আগে ঘটে যাওয়া কিছু সহিংস ঘটনার মধ্যে। চলুন প্রথমে সে ঘটনাগুলো একটু দেখে নেওয়া যাক। এই টাইমলাইনটা একটু খেয়াল করলেই সবটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, সবকিছুর শুরু কিন্তু ২৮শে ফেব্রুয়ারি, যখন ইরানের সর্বোচ্চ নেতা নিহত হলেন। এর প্রতিক্রিয়ায় মার্চ মাসের শুরু থেকেই পুরো পাকিস্তান জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়তে শুরু করে। আর এই উত্তেজনার আগুনে ঘি পড়ে ১৯শে মার্চ, যখন সেনাপ্রধান আসিম মুনির শিয়া ধর্মগুরুদের সঙ্গে ওই উত্তপ্ত বৈঠকে বসেন। মানে বুঝতেই পারছেন কিভাবে একটা আন্তর্জাতিক ঘটনা দেশের ভেতরে একটা মারাত্মক অস্থিরতা তৈরি করে দিল। কিন্তু এই বিক্ষোভগুলো এগুলো মোটেও শান্তিপূর্ণ ছিল না। করাচিতে মার্কিন কনস্যুলেটে হামলা হলো, ইসলামাবাদে পুলিশকে টিয়ার গ্যাস ব্যবহার করতে হলো, এমনকি গিলগিট বাল্তিস্তানে নিরাপত্তা কর্মীরাও নিহত হলেন। সোজা কথায় পরিস্থিতি খুব দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল, যা রাষ্ট্রকে কঠোর হতে একরকম বাধ্যই করছিল। আর এই সব অস্থিরতার একটা বিরাট মানবিক মূল্যও দিতে হয়েছে। শুধু করাচি শহরে, ভাবুন একবার, শুধু একটা শহরে সহিংসতায় প্রাণ হারিয়েছেন অন্তত ৩৫ জন মানুষ। এটা কিন্তু শুধু একটা সংখ্যা না, এটা একটা ভয়াবহ ট্র্যাজেডির ছবি। এই সব ঘটনার পরই সেই বিতর্কিত বৈঠকটা হয়, আর সেখানেই সরকারি বয়ানের সাথে বাস্তবতার যে কি বিশাল ফারাক সেটা চোখে পড়ে। এই স্লাইডটা দেখলেই পার্থক্যটা বুঝতে পারবেন। একদিকে সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে বলছে বৈঠকের উদ্দেশ্য ছিল জাতীয় ঐক্য আর সম্প্রীতি বাড়ানো। অন্যদিকে যারা বৈঠকে ছিলেন সেই ধর্মগুরুরা বলছেন জেনারেলের আচরণ ছিল আক্রমণাত্মক এবং তাদের নাকি কথা বলারই সুযোগ দেওয়া হয়নি। মানে দুই পক্ষের কথার মধ্যে আকাশ পাতাল তফাৎ। কিন্তু শিয়া নেতারাও তো চুপ করে থাকেননি। তারা শুধু সেনাপ্রধানের হুঁশিয়ারি শুনেই যাননি, বরং পাল্টা একটা মারাত্মক অভিযোগ ছুড়ে দিয়েছেন। তারা সেনাবাহিনীর আনুগত্য নিয়েই প্রশ্ন তুলেছেন, যা পরিস্থিতিকে আরও অনেক বেশি উত্তপ্ত করে তুলেছে। এখন ব্যাপারটা আরও জটিল হয়ে যায়, কারণ আমরা কোনো ছোটখাটো সম্প্রদায়ের কথা বলছি না। পাকিস্তানের মোট জনসংখ্যার প্রায় ১৫% হলেন শিয়া মুসলিম, আর সংখ্যার দিক থেকে দেখলে এটা কিন্তু বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শিয়া জনগোষ্ঠী। তার মানে তাদের উপেক্ষা করার কোনো সুযোগই নেই। আর সবচেয়ে বড় যে আইরেনি, যেটা শুনলে অবাক হতে হয়, সেটা হলো খোদ পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহ নিজেও কিন্তু একজন শিয়া ছিলেন। এই একটা তথ্যই তো ইরানে চলে যাও এই পুরো ধারণাটার গোড়ায় আঘাত করে। যাদের আনুগত্য নিয়ে আজ প্রশ্ন তোলা হচ্ছে, তাদেরই একজন এই রাষ্ট্রটা তৈরি করেছিলেন। তাহলে আসল প্রশ্নটা হলো, সেনাবাহিনী হঠাৎ করে এতটা কঠোর হলো কেন? এর উত্তরটা আসলে লুকিয়ে আছে পাকিস্তানের বদলে যাওয়া ভূ রাজনৈতিক সমীকরণে। আমাদের সেদিকেই একটু তাকাতে হবে। এখানেই কিন্তু মূল খেলাটা হচ্ছে। দেখুন, একদিকে ইরানের সাথে সম্পর্ক যেখানে উত্তেজনাপূর্ণ, সেখানে সৌদি আরবের সঙ্গে ঘনিষ্ঠ কৌশলগত জোট তৈরি হচ্ছে, ইরানকে নিন্দা করা হচ্ছে, আর অন্যদিকে সৌদিদের সঙ্গে নতুন প্রতিরক্ষা চুক্তি সই হচ্ছে। পাকিস্তান যে পরিষ্কারভাবে একটা পক্ষ বেছে নিচ্ছে সেটা আর বুঝতে বাকি থাকে না। আর এটা যে শুধু কথার কথা না, তার প্রমাণও আছে। দেখুন পরপর কি পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রথমে সৌদির সাথে প্রতিরক্ষা চুক্তি, তারপর আরব জোটের সাথে মিলে ইরানের নিন্দা, এবং সবশেষে তুরস্ক ও আজারবাইজানের মতো দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও গভীর করা। অর্থাৎ পাকিস্তান তার পুরনো মিত্রদের থেকে সরে গিয়ে একটা নতুন অক্ষের দিকে দ্রুত এগোচ্ছে। তবে মজার ব্যাপার হল, পাকিস্তান সরকারের মধ্যেই যে কিছু অভ্যন্তরীণ দ্বন্দ্ব আছে, এই ঘটনাটা তারই একটা ইঙ্গিত দেয়। একদিকে সেনাবাহিনী ইরানের বিরুদ্ধে কড়া অবস্থান নিচ্ছে, আবার অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী আলোচনার কথা বলছেন। বোঝাই যাচ্ছে এই কৌশলগত পরিবর্তনটা খুব একটা সরল পথে এগোচ্ছে না। এই যে আন্তর্জাতিক ক্ষেত্রে একটা বড় সড় পরিবর্তন আসছে, এর সরাসরি ধাক্কাটা এসে পড়ছে পাকিস্তানের একেবারে ভেতরের রাজনীতিতে। চলুন দেখি কিভাবে। সুতরাং মূল বিষয়টা হলো, এই ঘটনাটা রাষ্ট্র এবং তার জনসংখ্যার একটা বিরাট অংশের মধ্যে সম্পর্ককে নতুন করে সংজ্ঞায়িত করছে।
কে দেশের প্রতি অনুগত আর কে নয়, এই প্রশ্নটা এখন আগের চেয়ে অনেক বেশি প্রকট হয়ে উঠেছে। তাহলে ভাবুন একবার, আমরা শুরু করেছিলাম সেনাপ্রধানের একটা মন্তব্য দিয়ে, আর সেই একটা কথা ধরে এগোতে এগোতে আমরা কোথায় এসে পৌঁছলাম? বিক্ষোভ, বিভেদ, আর সবশেষে পাকিস্তানের পররাষ্ট্রনীতির এক বিরাট পরিবর্তনের খেলায়। একটা কথা আজ পরিষ্কার, পাকিস্তানের জন্য এটা এক অত্যন্ত জটিল আর গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। এই প্রশ্নটাই এখন সবচেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে। একটা দেশ তার আন্তর্জাতিক অবস্থান বদলাতে গিয়ে যদি অভ্যন্তরীণভাবে ভেঙে পড়ে, তাহলে সেই পরিবর্তনের আদৌ কি কোনো মূল্য থাকে, নাকি বাইরের সম্পর্ক ঠিক করতে গিয়ে নিজের ঘরটাই ভেঙে ফেলবে? উত্তরটা হয়তো সময়ই দেবে।